হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হারুন, এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার 9 বায়োমলিকিউলসের এনজাইম পার্ট নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে বলছে দ্য লিভিং স্টেট। এই যে আমরা একটা জীব স্তর যে রয়েছে লিভিং স্টেট, সেখানে কি বলছে দেখো। অ্যাট দিস লেভেল, অর্থাৎ আমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে কি ডেড পার্ট। পৃথিবীতে দুটো জিনিস রয়েছে, একটা ডেড অ্যান্ড লিভিং। ডেড অবজেক্ট রয়েছে এবং লিভিং অবজেক্ট রয়েছে। তো আমরা কোনটা পড়ছি? লিভিং স্টেটটা পড়ছি এখন। At this level, you must understand that the tens and thousands of chemical compounds in living organisms, otherwise called metabolites or biomolecules, are present in concentration characteristics of each of them. তো বলছে যে এই যে আমরা লিভিং স্টেট বলছি, যাকে লিভিং স্টেট বা জীবিত স্টেট যাকে বলছি, সেখানে টেন্স and thousands of 10 থেকে 1000 রকমের কেমিক্যাল কম্পাউন্ড কোথায় রয়েছে? লিভিং অর্গানিজমের মধ্যে রয়েছে। কি হিসেবে রয়েছে? মেটাবোলাইটস হিসেবে রয়েছে, আর বায়োমলিকিউলস হিসেবে রয়েছে। আর প্রেজেন্ট অ্যাট কনসেন্ট্রেশনস ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ অফ দেম, এবং কিসে? প্রত্যেকটার একটা কনসেন্ট্রেশন হিসেবে রয়েছে। কেউ বেশি নেই, কেউ কম নেই। যে কনসেন্ট্রেশন লাগবে সেই কনসেন্ট্রেশন হিসেবে আছে। ফর এক্সাম্পল, দ্য ব্লাড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন এ নর্মাল হেলথ ইন্ডিভিজুয়াল ইজ 4.5 to 5 মিলিমোল। বলছে যে আমাদের যেমন ব্লাডের মধ্যে কি রয়েছে? গ্লুকোজের যে কনসেন্ট্রেশন সেটা 4.5 থেকে 5 মিলিমোল থাকবে। এর চেয়ে বেশি থাকলেও কিন্তু আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা ডায়াবেটিস হয়ে যাবে। হোয়াইল দ্যাট অফ হরমোনস উড ন্যানোগ্রামস পার ml। তাহলে বলছে প্রতি ml ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ হচ্ছে 4.5 টু মিলিমোল। সেখানে হরমোন রয়েছে কত? ন্যানোগ্রামস পার মিলিমোলে। তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা বা স্পেসিফিক বা ক্যারেক্টারিস্টিক্স কনসেন্ট্রেশনে রয়েছে। The most important fact of biological system is that all living organisms exist in a steady state characterized by concentration of each of these biomolecules. লিভিং অর্গানিজমের আরেকটা সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স কি বা বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রত্যেকটা বায়োমলিকিউলস একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে থেকে তবে স্টেডি স্টেট অর্থাৎ ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করছে। দিস বায়োমলিকিউলস আর ইন মেটাবলিক ফ্লাক্স। এই বায়োমলিকিউলসগুলো কোথা তৈরি হচ্ছে? এগুলো মেটাবলিজমের মধ্যে বিপাকের মাধ্যমে তৈরি হচ্ছে। অ্যানি কেমিক্যাল, যে কোনো রসায়ন, ফিজিক্যাল প্রসেস মুভস স্পন্টেনিয়াসলি টু ইকুইলিব্রিয়াম। পৃথিবীতে যে কোনো রকমের কেমিক্যাল বা ফিজিক্যাল প্রসেস এরা ইকুইলিব্রিয়াম স্টেটে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মুভ করছে। দ্য স্টেডি স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াম স্টেট। স্টেডি স্টেট কোনটা? দুটো স্টেট রয়েছে, একটা স্টেডি স্টেট যে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেস দুটো স্টেট রয়েছে, একটা স্টেডি স্টেট, একটা ইকুইলিব্রিয়াম স্টেট। তো সমস্ত রিয়াকশন কি করছে? এই ইকুইলিব্রিয়াম স্টেটে যাওয়ার জন্য মুভ করছে খুব ফাস্ট। কোন দিকে যাচ্ছে? ইকুইলিব্রিয়াম স্টেটে যাওয়ার জন্য। বাট বলছে ওয়ান শুড রিমেম্বার, অবশ্যই মনে রাখতে হবে ফ্রম ফিজিক্স দ্যাট সিস্টেমস অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যান নট পারফর্ম ওয়ার্ক। তাহলে এখানে হচ্ছে কি, এখানে ওয়ার্ক হচ্ছে কিন্তু এখানে নো ওয়ার্ক, কোনো ওয়ার্ক হবে না। এটা কে বলছে? এটা ফিজিক্স বলছে কি যে স্টেডি স্টেটে সমস্ত কাজ হবে, স্টেডি যখন ইকুইলিব্রিয়াম স্টেট চলে যাবে তখন সেখানে কোনো কাজ হবে না। অ্যাজ লিভিং অর্গানিজম, কিন্তু জীবদের ক্ষেত্রে কি হচ্ছে? ওয়ার্ক কন্টিনিউয়াসলি। জীবের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম স্টেট বলে কিছু হয় না, এখানে ওয়ার্ক করতে হবে কন্টিনিউয়াসলি। দে ক্যান নট অ্যাফোর্ড টু রিচ ইকুইলিব্রিয়াম, বাট opposite in living state means no equilibrium state, okay? ওই জন্য বলছি, hence the living state is a non-equilibrium state to be able to perform work.
তাহলে আমাদের কি আমাদের জীবদের ক্ষেত্রে কি হচ্ছে সবসময় নন ইকুইলিব্রিয়াম স্টেট থাকছে এই জীবদেরকে চালানোর জন্য। অনলি ইন ডেড কন্ডিশন, অনলি ইন ডেড বডি ইজ ইকুইলিব্রিয়াম স্টেট। মনে হবে যখন মানুষ মারা যাবে তখনই একমাত্র ইকুইলিব্রিয়াম স্টেট হবে, অর্থাৎ কোনো কাজ হবে না বডিতে। আদারওয়াইজ যতক্ষণ লিভিং রয়েছে ততক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম স্টেট বলে কোনো স্টেট হবে না, সবসময় পারফর্ম হতেই আছে। লিভিং প্রসেস ইজ এ কনস্ট্যান্ট এফোর্ট টু প্রিভেন্ট ফেলিং ইন্টু ইকুইলিব্রিয়াম। লিভিং প্রসেস, এই যে জীবিত যে পদ্ধতি রয়েছে, এই যে কনস্ট্যান্ট এফোর্ট, সবসময় এফোর্ট করছে টু প্রিভেন্ট ফেলিং টু ইকুইলিব্রিয়াম। কারণ আমি বললাম যে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট আসা মানে হচ্ছে ডেড, মৃত। একমাত্র মৃতদের ক্ষেত্রেই মরে যাওয়ার পরে ইকুইলিব্রিয়াম স্টেট আসবে। তো সেই ইকুইলিব্রিয়াম স্টেটটাকে আমরা কি করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের বডি অলওয়েজ ফাংশন করে চলেছে। দিস ইজ অ্যাচিভড বাই এনার্জি ইনপুট। এবং এই যে কাজ হচ্ছে, এই ওয়ার্কটা কে করছে, ওয়ার্কের যে এনার্জি রয়েছে, ওয়ার্ক এনার্জি কোথা থেকে আসছে, তোমার মেটাবোলাইটস থেকে এনার্জি আসছে, আমাদের মেটাবোলাইট। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে আমাদের এনার্জি আসছে এবং এই এনার্জি থেকে আমাদের প্রতিটা প্রসেস কাজ করছে। মেটাবলিজম প্রোভাইডস এ মেকানিজম ফর প্রোডাকশন অফ এনার্জি। এই এনার্জি প্রোডাকশনের জন্য কি সাহায্য হচ্ছে, মেটাবোলাইটস। হেন্স দ্য লিভিং স্টেট অ্যান্ড মেটাবলিজম আর সিনোনিমাস। তাহলে বিপাক এবং বেঁচে থাকা দুটো একই শব্দ। মেটাবলিজম এনার্জি দিবে কাকে, বিপাক এনার্জি দিবে কাকে, তোমার একটা ফাংশন, একটা কাজকে। সেই কাজটা কি করবে, তোমার লিভিং স্টেটটাকে বজায় রাখবে। সুতরাং উইদাউট মেটাবলিজম নো লিভিং স্টেট আর পারফর্মড প্রপারলি। উইদাউট মেটাবলিজম দেয়ার ক্যান নট বি লিভিং স্টেট। অর্থাৎ মেটাবলিজম ছাড়া কোনো লিভিং স্টেট থাকবে না। মানে সোজা বলতে গেলে মেটাবলিজম কি করবে, মেটাবলিজম এনার্জি দিবে, তারপর ফাংশন হবে, তারপরে আমাদের লিভিং স্টেট কন্টিনিউ হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো এবার এই যে লিভিং স্টেট তো কন্টিনিউ হলো, এবার এই মেটাবলিজম মানে হচ্ছে বিপাক। এই মেটাবলিজম প্রসেসটা কন্টিনিউ করার জন্য কি দরকার, ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস দরকার। কারণ এনজাইমের মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন ধরনের কমপ্লেক্স বা পলিস্যাকারাইড বা প্রোটিনস অর লিপিডস, এগুলো ভেঙে কি হচ্ছে, তোমার আমাদের এনার্জি পারফর্ম হচ্ছে। সো এই লিভিং স্টেট টিকে রাখার জন্য মেটাবলিজম দরকার, আর মেটাবলিজমকে টিকে রাখার জন্য এনার্জি দরকার। এবার এনজাইম দরকার। তাই আমাদের কাছে এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত এনজাইমগুলি হচ্ছে প্রোটিন। দেয়ার আর সাম নিউক্লিক অ্যাসিড দ্যাট বিহেভ লাইকস এনজাইম, দিজ আর কল্ড রাইবোজাইম। তো কিছু যে নিউক্লিক অ্যাসিড রয়েছে যেগুলো আরএনএ বলছি আমরা, আরএনএ, দিস আরএনএ অ্যাক্ট অ্যাজ এনজাইম। কোনো সময় আরএনএ হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে, তাই আরএনএকে বলা হচ্ছে কি রাইবোজাইমস। শর্ট কোয়েশ্চেন আছে, ওয়ান ক্যান ডিপিক্ট অ্যান এনজাইম বাই লাইন ডায়াগ্রাম। কেউ কি করতে পারে, এনজাইমকে ডিপিক্ট করতে পারতো, অর্থাৎ বলতে পারে কিছু একটা লাইন ডায়াগ্রাম, অর্থাৎ রেখাকার ডায়াগ্রাম। An enzyme like any protein has primary structure. একটা এনজাইমের বা যে কোনো প্রোটিনের কি রয়েছে, একটা প্রাইমারি স্ট্রাকচার রয়েছে। প্রাইমারি স্ট্রাকচার মানে হচ্ছে দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ দ্য প্রোটিন। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড যখন পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে তখন সেটাকে আমরা বলছি প্রোটিন বলছি। An enzymes like any protein has a secondary and tertiary structure. তাহলে এনজাইম হচ্ছে কি সেকেন্ডারি এবং টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিনস। সেকেন্ডারি স্ট্রাকচার বলতে কোনটা আছে দেখো, আলফা সেকেন্ডারি স্ট্রাকচার বলতে আলফা হেলিক্স অ্যান্ড বিটা সিট দ্যাট ইজ সেকেন্ডারি স্ট্রাকচার প্রোটিন, দ্যাট ইজ দিস স্ট্রাকচার ইজ সেকেন্ডারি স্ট্রাকচার of protein, alpha helix and beta sheet. When you look at a tertiary structure, you will notice that the backbone of the protein chain folds upon itself. The chain crisscrosses itself and hence may need crevices or pockets are made. তারা বলছে যে যখন আমাদের টারশিয়ারি স্ট্রাকচার প্রোটিন হয় তখন যে লাইনিয়ার চেন অফ অ্যামাইনো অ্যাসিড, এটা দেখো লাইনিয়ার চেন অফ অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেটা কি হয়
তোমার কি হয়ে যায় বলো, এখানে বলছে কি যে উইল টার্সিয়ারি স্ট্রাকচার উইল দ্য ব্যাকবোন অফ প্রোটিন চেইন ফোল্ডস, তারা ফোল্ডিং হয়ে যায় এবং চেইন ক্রিস ক্রস, চেইনটা একে অপরের সঙ্গে এই যে ক্রিস ক্রস হয়ে যায়, এর সঙ্গে জড়িত ওর সঙ্গে জড়িত হয়ে যায়, ক্রিস ক্রস হয়ে যাচ্ছে ইটসেলফ, হ্যান্ডস মে ক্রেভিসেস অর পকেটস মেড, এই যে ক্রেভিসেস, দিস ক্রেভিসেস ফাঁজ, এখানে পকেটস তৈরি হচ্ছে। One such pockets is the active site, এরকম একটা পকেটের নাম হচ্ছে active site, this is active site. An active site of an enzyme is a crevice or pocket into which substrate fits. তো এই যে active site of enzyme কিভাবে তৈরি হয়েছে, এরকম ভাবে তৈরি, এই যে খাঁজগুলোর মাধ্যমে তৈরি হয়েছে। ওকে, খাঁজগুলো কেন তৈরি হয়েছে, এগুলো তোমার জলাকর্ষী এবং জল বিকর্ষী ধর্মী অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের জলাকর্ষী এবং জল বিকর্ষী ধর্মীর তৈরি হয়েছে। কারণ জলাকর্ষী অ্যামাইনো অ্যাসিডগুলো কি, এটা তো আসলে অ্যামাইনো অ্যাসিডের চেন, একটা প্রোটিন চেন, এর যেগুলো জল বিকর্ষী অ্যামাইনো অ্যাসিড তারা কেউ ভিতরের দিকে প্রবেশ করছে, জলাকর্ষীগুলো বাইরের দিকে আসছে, তারপর ওদের মধ্যে মানে রোটেশনস তৈরি হচ্ছে। এবং তারপর কি হচ্ছে, এই যে ডাইসালফাইড ব্রিজ বা তোমার আয়নিক বন্ড বা হাইড্রোজেন বন্ড বা হাইড্রোফোবিক ইন্টারাকশন, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, সেগুলো পেঁচিয়ে এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ফরমেশন করছে। এবং এই 3 ডাইমেনশনাল যে পকেটগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। যে অ্যাক্টিভ সাইটে এই এরকম সাবস্ট্রেট, এটা সাবস্ট্রেট, গ্রিন কালারটা হচ্ছে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে বাইন্ড হচ্ছে। Thus enzymes through the action of the active site catalyze reaction at high rate, যখন এনজাইমগুলো সাবস্ট্রেটগুলো কি হচ্ছে, এনজাইম থ্রু দ্য অ্যাক্টিভ সাইট catalyze reaction at high rate. Enzyme catalysts differ from of inorganic catalysts in many ways, but one major difference needs mention. Inorganic catalysts work efficiently at high temperature and high pressure. মানে আমাদের বডিতে যে এনজাইমগুলো তৈরি হচ্ছে সেগুলো অর্গানিক ক্যাটালিস্ট, কিন্তু যেগুলো আমার ল্যাবরেটরিতে ব্যবহার করছিল ইনঅর্গানিক ক্যাটালিস্ট। তো ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে কি দেখা যাচ্ছে, ওগুলো খুব হাই পারফরমেন্স দেখাচ্ছে কখন, হাই টেম্পারেচারের ক্ষেত্রে এবং হাই প্রেশারের ক্ষেত্রে, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে। ইনঅর্গানিক ক্যাটালিস্ট যেগুলো, এগুলো আমাদের শরীরে তৈরি হয় না, যেগুলো ল্যাবরেটরিতে সিনথেটিক্যালি তৈরি করা হয়, সেগুলো খুব বেশি কাজ করে কখন, হাই টেম্পারেচার, হাই প্রেশারে। হোয়াইল এনজাইমস গেট ড্যামেজ অ্যাট হাই টেম্পারেচার, ওকে, বাট যেটা অর্গানিক ক্যাটালিস্ট বলতে আমাদের বিভিন্ন এনজাইমগুলো বডিতে তৈরি হয়, সেগুলো মাত্র 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উপরে কিন্তু এরা ডিন্যাচুর হয়ে যায়। However, enzymes isolate from organism who normally live under extremely high temperature, have hot vent or sulfur spring, are stable and retain their catalytic power even at high temperature. তাহলে বলছেন কি যে কিন্তু যে সমস্ত এনজাইমগুলো থার্মোফিলিক ব্যাকটেরিয়া থেকে বা আর্কিও ব্যাকটেরিয়া থেকে, যারা তোমার হট ভেন্টস অর্থাৎ উষ্ণ প্রস্রবণ বা সালফার স্প্রিং, সালফার স্প্রিংয়ে পাওয়া যায়, সে তাদের ক্ষেত্রে কী হয়, তারা যেহেতু হাই টেম্পারেচারে বসবাস করে, 80-90 ডিগ্রি টেম্পারেচারে বসবাস করে, তাই এদের ক্ষেত্রে কি যে এনজাইমগুলো সিক্রেশন করা পাওয়া যায়, সেগুলো হচ্ছে আবার হিট স্টেবল। যেমন এক্সাম্পল হচ্ছে ট্যাক পলিমারেজ, এটা একটা হিট স্টেবল এনজাইম। এটা কি ডিএনএ সিনথেসিসের কাজে লাগে। এটা থার্মাস অ্যাকুয়াটিকাস বলে একটা ব্যাকটেরিয়া, থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। এটা মোটামুটি তোমার 92 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কাজ করতে পারে, হাই টেম্পারেচারও কাজ করতে পারে। থার্মাল স্টেবিলিটি ইজ দাস অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ সাচ এনজাইম আইসোলেটেড ফ্রম থার্মোফিলিক অর্গানিজম। তো সে সমস্ত থার্মোফিলিক অর্গানিজম যে সমস্ত এনজাইমকে আইসোলেট করা হয়, তাদের কি হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে থার্মাল স্টেবিলিটি। নেক্সট হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। কি কেমিক্যাল রিয়াকশন করে দেখো, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড দিস এনজাইমস, আমরা কিভাবে এই এনজাইমগুলোকে বুঝতে পারবো। লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড এ কেমিক্যাল রিয়াকশন। প্রথমে আমরা একটা কেমিক্যাল রিয়াকশনকে দেখি। কেমিক্যাল কম্পাউন্ডস আন্ডারগো 2 টাইপস অফ চেঞ্জেস। তো যে কোনো রাসায়নিক কম্পাউন্ড 2 রকমের পরিবর্তন হয় ওর। একটা ফিজিক্যাল চেঞ্জেস সিম্পলি রেফার্স টু এ চেঞ্জ ইন শেপ উইদাউট ব্রেকিং দ্য বন্ডস। একটা কেমিক্যাল কম্পাউন্ড এ 2 রকম পরিবর্তন আসতে পারে, একটা ফিজিক্যাল চেঞ্জেস আসতে পারে, কেমিক্যাল চেঞ্জেস আসতে পারে। তো ফিজিক্যাল চেঞ্জেসের ক্ষেত্রে তোমার ওর মধ্যে থাকা কোনো কেমিক্যাল বন্ডে কোনো পরিবর্তন হয় না, ব্রেকডাউন হয় না, শুধুমাত্র ওর আকার আকৃতির পরিবর্তন হয়। বাট ইন কেস অফ কেমিক্যাল, this is a physical process. Another physical process is change in state of matter.
when ice melts into water, তাহলে আইসটা কি হচ্ছে ওয়াটারে কনভার্ট হচ্ছে, কিন্তু জলের এখানে কোনো বন্ড ব্রেক হয় না। অর্থাৎ জলের যেটা তোমার রয়েছে H+, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কোনো রকম পরিবর্তন হয় না। when water becomes a vapor, যখন জল আবার বাষ্পে পরিণত হচ্ছে তখন তার কাছে জাস্ট ফিজিক্যাল স্টেটে কনভার্ট হচ্ছে, তাদের বন্ডের কোনো ফর্মেশন ব্রেক হয় না। However, যদিও when bonds are broken and new bonds are formed during transformation, this will be called chemical reaction. তাহলে বললো কথাটা স্পষ্ট হয়ে গেল যে একটা কেমিক্যাল কম্পাউন্ড যার দুই রকমের পরিবর্তন আসতে পারে, একটা ফিজিক্যাল চেঞ্জেস, একটা কেমিক্যাল চেঞ্জেস। তো ফিজিক্যাল চেঞ্জেস মিনস যখন তোমার কম্পাউন্ডটা কি হবে, শেপের পরিবর্তন হবে। যেমন এক্সাম্পল তোমার হচ্ছে একটা ওয়াটার, প্রথমে কি হচ্ছে আইস ওয়াটারে কনভার্ট হলো, তাহলে এদের কি হচ্ছে এরা কম্প্যাক্টলি অ্যারেঞ্জ ছিল, শুধু সেপারেট হয়ে গেল একে অপর থেকে, বলে লিকুইড হয়ে গেল, কিন্তু এদের মধ্যেকার যে বন্ড, সে বন্ডের কোনো ব্রেকডাউন হলো না। আবার তোমার আরেকটা চেঞ্জ হচ্ছে যেখানে কেমিক্যাল কম্পাউন্ডের যে সমস্ত বন্ডগুলো রয়েছে, কিন্তু রিজিডিটি বা স্ট্রাকচার তাকে দিয়েছে, সেই বন্ডগুলো যখন ব্রেক হয়ে যাবে তখন তার পুরোপুরি স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ কল্ড কেমিক্যাল স্টেট বা কেমিক্যাল রিয়াকশন। যেমন ফর এক্সাম্পল বেরিয়াম হাইড্রক্সাইড, এখানে সালফিউরিক অ্যাসিড উপস্থিত ক্রস করা হয়, তো বেরিয়াম হাইড্রক্সাইডের মধ্যে বেরিয়াম হাইড্রক্সাইড আয়নের মধ্যে যে বন্ড রয়েছে সেটা ব্রেকডাউন হওয়ার ফলে বেরিয়াম সালফারের সঙ্গে জয়েন্ট করছে এবং সেই H2 হাইড্রক্সিল আয়নটা H2 এর সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করে দিচ্ছে। অর্থাৎ এখানে কি এর মধ্যে বন্ডের ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হওয়ার ফলে নতুন একটা কম্পোজিশন তৈরি হলো, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস। Is an inorganic chemical reaction. Similarly, hydrolysis of starch into glucose and organic chemical reaction. তাহলে হাইড্রোলাইসিস মানে জলের উপস্থিতিতে যখন স্টার্চ হচ্ছে কি, স্টার্চ একটা পলিস্যাকারাইড, ওর যখন মানে গ্লাইকোসাইডিক বন্ডগুলো ব্রেকডাউন হওয়ার পরে কি হচ্ছে নতুন তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা একটা কেমিক্যাল চেঞ্জেস। Rate of physical or chemical process refers to the amount of product পার ইউনিট টাইম। তাহলে একটা ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেসের রেট কি বোঝাচ্ছে, যে পার টাইমে কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানে যে রেট, যে টি ফর টাইম অ্যান্ড পি ফর প্রোডাক্ট, তাহলে একটা নির্দিষ্ট টাইমে কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাই হচ্ছে রেট। ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ রেট ক্যান অলসো বি কল্ড ভেলোসিটি ইফ দ্য ডাইরেকশন ইজ স্পেসিফাইড। বলছে রেটকে আবার বলা হয় ভেলোসিটি, মানে রেট মানে কি একটা সময়ে কি হারে পরিবর্তন হচ্ছে, ওই একই জিনিস, এটাকে আবার ভেলোসিটি বা বেগ বলা হয়ে থাকে। রেট অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রসেসেস আর ইনফ্লুয়েন্সড বাই টেম্পারেচার এবং আদার ফ্যাক্টরস। তাহলে বলছে এই যে একটা রিয়াকশনের যে মানে রেট বা ভেলোসিটি, সেটা ডিপেন্ড করবে কার উপর, টেম্পারেচার এবং অন্যান্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এ জেনারেল রুলস of thumb is that rate doubles or decrease by half for every 10 degree changes in the either direction. বলছে কি প্রতিটা, অথচ একটা কেমিক্যাল রিয়াকশনে যদি প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কি যে তার রেট অফ রিয়াকশন ডাবল হয়ে গেছে, বা হয়তো কিটা হাফ ডিক্রিজ হয়ে গেছে, অর্ধেকটা কমে গেছে, কত 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জেসে। Catalyzed reaction process at rates vast higher than that uncatalyzed one. অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অনুঘটক ব্যবহার করা হয় না তার ক্ষেত্রে যার রেট হবে, যেখানে অনুঘটক ব্যবহার করা হচ্ছে তার রেটটা অনেক গুণ বেশি হবে। When enzyme, যখন একটা এনজাইম উৎসেচক catalyzed reaction are observed, the rate would be visibly higher than the same but uncatalyzed reaction. তার মানে কি একটা রিয়াকশনের মধ্যে যদি ক্যাটালাইজড ব্যবহার করি তাহলে তার অনুঘটক ব্যবহার করলে তার রেট অফ রিয়াকশনটা অনেক বেশি হবে, কিন্তু যদি অনুঘটক না থাকে কম হবে। যেমন এক্সাম্পল দেখুন, এখানে কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করছে, এখানে এনজাইমটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ, যেটা এই কার্বনিক অ্যানহাইড্রেজের প্রেজেন্সে কি হচ্ছে H2CO3 উৎপন্ন কার্বনিক অ্যাসিড তৈরি করছেন। কিন্তু যখন আমরা আনক্যাটালাইজ থাকছে তখন 200 মলিকিউলস H2CO3 বিং ফর্মড ইন অ্যান আওয়ার, 1 ঘন্টায় 200 H2CO3 পার আওয়ার তৈরি হচ্ছে।
1 ঘন্টাতে যখন আমরা আনক্যাটালাইজ করছি অর্থাৎ কোনো অনুঘটক ব্যবহার করি না, তখন সেখানে কি হচ্ছে, তখন সেখানে তোমার এনজাইমের মানে প্রোডাকশন রেটটা হচ্ছে 2000 মলিকিউলস H2CO3 পার আওয়ার। হাউএভার যদিও বাই ইউজিং এনজাইম, যখন আমরা এনজাইম ব্যবহার করছি প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম কল কার্বনিক অ্যানহাইড্রেট, the reaction speed dramatically with 6 lakhs molecules being performed every second। কিন্তু যখন আমরা কি করছি, যখন আমরা এনজাইম ব্যবহার করছি তখন 6 লাখ H2CO3 পার সেকেন্ড তৈরি হচ্ছে। জাস্ট ইমাজিন, যখন আমি এনজাইম ব্যবহার করি না, তখন এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট, অনুঘটক, যে বিক্রিয়ার বেগকে বাড়াবে। তো এনজাইম যখন আমি ব্যবহার করি না, তখন দেখা যাচ্ছে মাত্র 200 H2CO3 1 ঘন্টায় তৈরি হচ্ছে। যখন এনজাইম ব্যবহার করছি 6 লাখ H2CO3 পার সেকেন্ড তৈরি হচ্ছে। মানে ভাবো যে এখানে তাহলে 1 ঘন্টায় কত হবে, 6 লাখ ইন্টু 200। ওকে, this enzyme had accelerated the reaction rate by about 10 million times। তাহলে এই যে এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেট এই রিয়াকশনটা কত 10 মিলিয়ন টাইমস বাড়িয়ে দিয়েছে। দ্য পাওয়ার অফ এনজাইম ইজ ইনক্রেডিবলি ইনডিড। এনজাইমের যে শক্তি সেটা ইনক্রেডিবল। There are thousands of types of enzymes, each catalyzing a unique chemicals or metabolic reaction। তাহলে কি বলছে যে পৃথিবীতে কি রয়েছে, থাউজেন্ডস ডিফারেন্ট টাইপ অফ এনজাইম রয়েছে, যেগুলো কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিপাক্রিয়াকে তোমার ফর্ম করছে। এ মাল্টি স্টেপ কেমিক্যাল রিয়াকশন when each of the step is catalyzed by same enzyme complex different enzymes is called metabolic pathway। What is metabolic pathway? যখন তোমার একটা মেটাবোলাইটকে অনেকগুলো স্টেপের মাধ্যমে ব্রেক ডাউন হচ্ছে, তখন সেই পদ্ধতিটাকে আমরা বলছি কি বলছি, সেটাকে আমরা বলছি তোমার মেটাবলিক পাথওয়ে। যেমন দেখো এখানে মেটাবলিক পাথওয়ে, দিস ইজ কল্ড মেটাবলিক পাথওয়ে। যখন একটা মেটাবোলাইটস অনেকগুলো স্টেপের মাধ্যমে ব্রেকডাউন হচ্ছে তখন সেটা মেটাবলিক পাথওয়ে বলে। যেমন গ্লুকোজ টু পাইরুভেট ইজ অ্যাকচুয়ালি মেটাবলিক পাথওয়ে ইন হুইচ গ্লুকোজ বিকামস পাইরুভিক অ্যাসিড থ্রু এ 10 ডিফারেন্ট এনজাইম ক্যাটালাইজড মেটাবলিক পাথ রিয়াকশন। তোমরা গ্লাইকোলাইসিস দেখেছো, গ্লুকোজ থেকে যখন পাইরুভেট তৈরি হচ্ছে এখানে 10 সাকসেসিভ রিয়াকশন রয়েছে। এখানে গ্লুকোজ টু গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 গ্লুকোজ অন 6 ফসফেট, fructose on 6 phosphate, 3 phosphoglyceraldehyde on 3 bis phosphoglycerate, phosphoenol, তারপর হচ্ছে কি ফসফেনল পাইরুভেট, তারপর হচ্ছে পাইরুভেট আসছে। অনেকগুলো 10 স্টেপ রয়েছে। when you study respiration, যখন শ্বসন পড়বে you will study this reaction। okay, at this stage you should know that this very metabolic pathway with one or two additional reaction gives rise to variety of metabolic end product। তাহলে এই সমস্ত মাল্টিপল স্টেপের মাধ্যমে যখন মেটাবলিক পাথওয়ে হচ্ছে ভ্যারাইটি অফ প্রোডাক্ট তৈরি করছে। এখানে ইন আওয়ার স্কেলিটাল মাসেল আন্ডার অ্যানারোবিক কন্ডিশন, যখন আমরা খুব ওয়ার্ক হার্ড করার জন্য কি হচ্ছে আমাদের পেশিগুলো যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন কি তৈরি হচ্ছে, ওখানে পেশির মধ্যে ল্যাকটেট তৈরি হচ্ছে, কারণ পেশিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন ডু নট সাপ্লাই, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, যার ফলে সেখানে পাইরুভেট থেকে নর্মালি আমাদের এটা হচ্ছে নর্মাল পাথ। যখন এরোবিক কন্ডিশন থাকছে তখন আমাদের টিসিএস সাইকেল হচ্ছে, এবং টিসিএস সাইকেল হওয়ার জন্য নর্মালি আমাদের 24 এটিপি তৈরি করছে এবং 4টে কার্বন জল তৈরি করছে। কিন্তু যখন আমাদের মাসেলের মধ্যে অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে তখন বিক্রিয়াটা এই পাইরুভেটের দিকে না গিয়ে তোমার চলে যাচ্ছে অ্যানারোবিক কন্ডিশনে এবং তৈরি হচ্ছে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড, যার ফলে আমাদের পেশির ক্লান্তি দেখা দিচ্ছে। আবার কলকারখানার ক্ষেত্রে কি হচ্ছে, এই একই পাইরুভেট থেকে তোমার ইস্টের উপস্থিত ইস্ট মানে সে এককোষী ছত্রাক, যেটা ব্রিওর ইস্ট বলা হয়, সেখান থেকে তোমার কি হচ্ছে ইথানল প্রোডাকশন করা হচ্ছে। তো একই স্টেপ থেকে মানে একই মেটাবলিক পাথওয়ে একই স্টেপ থেকে একই প্রোডাক্ট থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কন্ডিশনের বিভিন্ন প্রোডাক্ট আমরা তৈরি করি। ল্যাকটিক অ্যাসিড ইজ ফর্মড আন্ডার নর্মাল অ্যারোবিক কন্ডিশন, পাইরুভিক অ্যাসিড ইজ ফর্মড। ওকে, ইন ইস্ট ডিউরিং ফার্মেন্টেশন দ্য সেম পাথওয়ে লিডস টু প্রোডাকশন অফ ইথানল। মানে যখন আমরা অ্যানারোবিক কন্ডিশন করছি ওর সঙ্গে ইস্ট দিচ্ছি তখন ইথানল তৈরি হচ্ছে, যখন অ্যানারোবিক কন্ডিশন থাকে তখন ল্যাকটেট তৈরি হচ্ছে, যখন এরোবিক কন্ডিশন থাকে তখন আমাদের ক্রেবস সাইকেল হচ্ছে। তো একই মেটাবলিক পাথওয়ে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে।
এরপর হচ্ছে হাউ ডু এনজাইমস ব্রিং অ্যাবাউট সাচ হাই রেট অফ কেমিক্যাল কনভার্সন। কারণ আমরা দেখলাম কি কার্বনিক অ্যানহাইড্রেট, যেখানে নর্মাল যখন কার্বনিক অ্যানহাইড্রেট আমরা ব্যবহার করি না তখন 200 H2CO3 পার আওয়ার তৈরি হচ্ছে, কিন্তু যখন কার্বনিক অ্যানহাইড্রেট ব্যবহার করছি তখন সেখানে মোটামুটি 6 lakhs কার্বনিক অ্যানহাইড্রেট পার সেকেন্ড তৈরি হচ্ছে। To understand this, we should study enzymes a little more. We have already understood the idea of an active site. The chemical or metabolic conversion refers to a reaction. The chemical which is converted into a product is called substrate. তাহলে যে এটা হচ্ছে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটটা কি হচ্ছে তোমার এনজাইমের মাধ্যমে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। ওকে, এখানে কি তৈরি হচ্ছে, এখানে জাস্ট এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, এবং এই এনজাইম সাবস্ট্রেট অল্প সময়ের জন্য তৈরি হয়, তারপরে এটা ভেঙে গিয়ে এনজাইম আগের অবস্থায় চলে যাচ্ছে এবং এর সঙ্গে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। এখানে ক্যাটালিস্ট হচ্ছে এনজাইম। It is now understand that the substrate has to bind the enzyme at the active site. The substrate কোথায় bind হচ্ছে, active site এ bind হচ্ছে when give cleft or pocket, যখন এর মধ্যে একটা cleft বা pocket থাকছে। The substrate has diffused towards the active site. There is thus an obligatory formation of enzyme substrate complex. Here enzyme substrate complex form. Enzyme stands for stands for enzyme. The complex formation is a transient phenomenon. During the state where substrate is bound to the enzyme active site, a new structure of the substrate called transition state structure is formed. যখন তোমার কি হচ্ছে সাবস্ট্রেটটা এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে কি তৈরি হচ্ছে ওর মধ্যে তোমার এই যে সাবস্ট্রেট যুক্ত এটাকে বলে ট্রানজিশন স্টেট। ওকে, ভেরি সুন after the expected bond breaking or making is completed, the product is released. তাহলে এই সাবস্ট্রেটের বন্ড ব্রেক হচ্ছে বা নতুনভাবে তৈরি হচ্ছে, তারপরে প্রোডাক্ট ফরমেশন হচ্ছে। In other words, অন্যভাবে বলা যায় the structure of the substrate gets transformed into the structure of products. তাহলে এই সাবস্ট্রেটের স্ট্রাকচারটা রয়েছে, সেই স্ট্রাকচারটা কি হচ্ছে প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। The pathway of this transformation must go through the so-called transition state structure. তো এই যে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে এই স্টেটটাকে বলছি আমরা ট্রানজিশন স্টেট। There could be many more altered structure states between the stable substrate and the product. Implicit অন্তর্নিহিত in this statement is that all other intermediate structure states are unstable. তাহলে এখানে এনজাইম থেকে প্রোডাক্ট তৈরি হলো এবং অন্য যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে সবগুলো হচ্ছে আনস্টেবল। স্টেবিলিটি ইজ সামথিং রিলেটেড টু এনার্জি স্ট্যাটাস অফ দ্য মলিকুল অর দ্য স্ট্রাকচারস, হেন্স stability is something related to energy status of the molecules or structure. তাহলে স্ট্রাকচার কোনটা, স্টেবিলিটি কোনটা বলছে, স্টেবিলিটি বলছে যখন এনার্জি ওর স্টেবল হয়ে যাবে। Hence when we look at this pictorially through the graphs, it looks like something as in figure 6. কি বলে দেখো, তাহলে এই ফিগারটা কি বলছে এবার স্টাডি করি। The y axis represent the potential energy content. এটা হচ্ছে y axis, এটা হচ্ছে x axis. তাহলে y axis represent potential energy, the x axis represent the progression of the progression of reaction or transition path. অর্থাৎ এটা কি করছে, সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রসেসটা রিপ্রেজেন্ট করছে x axis and y axis potential energy। তার ফলে এনার্জি কি দরকার পড়ছে বা এনার্জি রিলিজ হচ্ছে না এনার্জি অ্যাবজর্ব হচ্ছে সেটা ডিটারমাইন করছে কে, y axis. The x axis represent the progression of the structural transformation of state through its transition state. তাহলে x axis কি করলো, এই যে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করলো, অর্থাৎ এখানে যদি সাবস্ট্রেট হয়, সাবস্ট্রেটটা এনজাইমের সঙ্গে যুক্ত হয়, তাহলে এই রিজিয়নটা দেশে গিয়ে সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করবে এবং আলটিমেট এই অংশে এসে গিয়ে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হবে। ক্লিয়ার, এটা বলা হচ্ছে কেন। You would notice two things, এখানে দুটো জিনিস লক্ষ্য করা যায়। The energy level difference between S and P, সাবস্ট্রেটের এনার্জি, এটা এনার্জি লেভেল এটা, আর প্রোডাক্টের এনার্জি লেভেল এটা ধরে নাও। তাহলে এই যে ডিফারেন্স সাবস্ট্রেট এনার্জি লেভেল
সাবস্ট্রেটের এনার্জি লেভেল ই, আর ছোট স্মল ই দিয়ে বলি তাহলে বুঝতে পারবে, আর এখানে প্রোডাক্টের এনার্জি লেভেল। তাহলে দেখো এখানে যখন সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট কি হচ্ছে নিচের দিকে আছে, নিচের দিকে থাকার মানে কি এনার্জি লেভেলটা কম, অর্থাৎ এখান থেকে এনার্জি রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার ফলে এটাকে বলছি আমরা কি, রিলিজ হওয়াটা কি বলছি আমরা এক্সোথার্মিক রিয়াকশন বলা হয়। ইফ পি ইজ অ্যাট লোয়ার লেভেল দ্যান এস, যে পি এর লেভেলটা এই যে প্রোডাক্টের লেভেলটা কোথায়, এস এর চেয়ে নিচের দিকে আছে, দ্য রিয়াকশন ইজ এক্সোথার্মাল রিয়াকশন, অর্থাৎ এখান থেকে এনার্জি বেরিয়ে গেছে, এক্সোথার্মিক এনার্জি বেরিয়ে গেছে। ওয়ান নিড নট সাপ্লাই এনার্জি ইন অর্ডার টু ফর্ম দ্য প্রোডাক্ট, এখানে এক্সোথার্মিক মানে কি সাবস্ট্রেটের মধ্যে এনার্জি ছিল, সেই এনার্জিটা তোমার প্রোডাক্ট কনভার্ট হওয়ার সময় ধরো বেরিয়ে গেছে, অর্থাৎ বাইরে থেকে এনার্জির দরকার পড়েনি। কিন্তু যদি এন্ডোথার্মাল রিয়াকশন হতো তাহলে সাবস্ট্রেট লেভেলে সাবস্ট্রেটের নিচে হতো, প্রোডাক্টের উপরে হতো, অর্থাৎ এখানে এনার্জি দিতে হতো। However, whether it is exothermic reaction or endothermal or energy required reaction, then S has to go through much higher energy state and transition system. তাহলে যখন আমার ক্ষেত্রে বলছে যখন সাবস্ট্রেটের লেভেল থেকে প্রোডাক্ট কম আছে নিচে আসছে, তখন এখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে, ওকে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সাবস্ট্রেট লেভেল থেকে প্রোডাক্ট যদি উঁচুতে হয় তাহলে দেখতে পাবো কি এখানে এনার্জি লাগছে, তো এটাকে বলা হচ্ছে এন্ডোথার্মাল রিয়াকশন, এটাকে বলা হয় এক্সোথার্মাল রিয়াকশন। The difference in average energy content of S from that of this transition state is called activation energy. এবার যে এনার্জিটা মাথায় রাখবে, the difference in average energy content of S সাবস্ট্রেটের যে এনার্জি ডিফারেন্স, ধরুন এখানে আমি কি করছি, সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট কনভার্ট করছি, প্রোডাক্ট তৈরি করছি, তখন যখন আমার এনজাইম ছাড়া কাজ হচ্ছে তখন কি হচ্ছে, এই যে ট্রানজিশন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ওকে। তো এখানে এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ওকে। অনেক বেশি অ্যাক্টিভেশন এনার্জি আমার কি করছে, রিলিজ হচ্ছে বা লাগছে। কিন্তু যখন আমি এনজাইম দিচ্ছি তখন অ্যাক্টিভেশন এনার্জি অ্যামাউন্টটা খুব কমে যাচ্ছে। তো হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? অ্যাক্টিভেশন এনার্জি মানে হচ্ছে একটা এনজাইমকে, একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড হয় তাকেই বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন মানে সক্রিয়করণ শক্তি একটা এনার্জিকে চালানোর জন্য, ওকে। যেমন তুমি ধরো এক জায়গায় দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে তুমি হাঁটতে শুরু করবে, তো তোমার শরীরের মধ্যে যদি মিনিমাম এনার্জি না থাকে তাহলে তুমি হাঁটতে পারবে, উল্টে পড়ে যাবে সেখানে। তো একইভাবে কোনো বিক্রিয়াকে চালনা স্টার্ট করার জন্য তার যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি লাগে তাকেই বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখানে যখন আমরা এনজাইম ব্যবহার করি না তখন অ্যাক্টিভেশন এনার্জি লেভেলটা অনেক বেশি লাগে, কিন্তু যখন এনজাইম ব্যবহার করছি অ্যাক্টিভেশন এনার্জিটা কম লাগছে, অনেক কম লাগছে। এটাই হচ্ছে এনজাইম কি করছে, খুব সহজে একটা বিক্রিয়াকে তোমার খুব অল্প এনার্জি দিয়ে তোমার চালিয়ে দিতে পারছে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি করতে পারছে। কিন্তু যখন এনজাইম থাকে না সেখানে অনেক বেশি এনার্জি তোমার প্রয়োজন পড়ছে বা এনার্জি লাগছে। এরপরে চলে এসো নেচার অফ এনজাইমের প্রকৃতি কেমন হয়। তাহলে এইচ এনজাইম হ্যাজ সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, এটাকে আমরা অ্যাক্টিভ সাইট বলছি, সো দ্যাট হাইলি রিঅ্যাক্টিভ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ইজ প্রডিউস। তাহলে বলছে এখানে প্রত্যেকটা এনজাইমের কি রয়েছে, অ্যাক্টিভ সাইট রয়েছে, এখানে সাবস্ট্রেটকে বাইন্ড করবে, তার ফলে ওরা ট্রানজিশন স্টেটে কি করছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, এটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে। দিস কমপ্লেক্স ইজ শর্ট লিভড অ্যান্ড ডিসোসিয়েট ইনটু প্রোডাক্ট, এবং এটা খুব শর্ট লিভড হয়, খুব অল্প সময় ধরে থাকে লিভড, এবং তারা খুব সহজে ভেঙে গিয়ে আবার এনজাইম এবং প্রোডাক্ট তৈরি করছে, আবার প্রোডাক্ট পাচ্ছি আমরা। অ্যান্ড আনচেঞ্জড এনজাইম কোনো পরিবর্তন ছাড়াই এনজাইম আবার পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে, উইদাউট ইন্টারমিডিয়েট ফর্মেশন অফ দ্য এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। দ্য ফর্মেশন অফ দ্য এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ইজ এসেনশিয়াল ফর ক্যাটালাইসিস। এই যে এনজাইম, এই যে প্রসেসটা হচ্ছে খুব আমাদের দরকারি। দ্য ক্যাটালাইটিক সাইকেল অফ এনজাইম অ্যাকশন ক্যান বি ডিসক্রাইব ইন দ্য ফলোইং স্টেপস। ফার্স্ট, প্রথম কি বলছে দেখো, দ্য সাবস্ট্রেট বাইন্ডস টু দ্য অ্যাক্টিভ সাইট অফ এনজাইম ফিটিং ইনটু দ্য অ্যাক্টিভ সাইট।
প্রথম কাজ হচ্ছে 1 নম্বর যে সাবস্ট্রেটটা এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হচ্ছে, এই যে অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হবে এবং তার সঙ্গে বন্ড ফর্মেশন করবে। 2 নম্বর দ্য বাইন্ডিং অফ দ্য সাবস্ট্রেট ইন্ডিউস দ্য এনজাইম টু অল্টার ইটস শেপ ফিটিং মোর টাইটলি অ্যারাউন্ড দ্য সাবস্ট্রেট। তো যখন সাবস্ট্রেটটা এনজাইমের সঙ্গে যুক্ত হলো, এনজাইম নিজের যে শেপ রয়েছে সেই শেপটাকে পরিবর্তন করবে। কিসের জন্য পরিবর্তন করবে? যাতে সে এটাকে সাবস্ট্রেটটাকে খুব ভালোভাবে বাইন্ড করতে পারে। 3 নম্বর বলে দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম নাও ইন ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য সাবস্ট্রেট ব্রেক্স দ্য কেমিক্যাল বন্ডস অফ দ্য সাবস্ট্রেট অ্যান্ড নিউ এনজাইমস প্রোডাক্ট ফর্ম। তাহলে এই সাবস্ট্রেটের মধ্যে যে কেমিক্যাল বন্ড ছিল সেই কেমিক্যাল বন্ডগুলোকে মেকিং বা ব্রেকিং, কেমিক্যাল বন্ড তৈরি করতে পারে বা তোমার ব্রেক করতে পারে। ব্রেকিং এর মাধ্যমে তোমার নিউ প্রোডাক্ট তৈরি করছে। 4 নম্বর বলছে দ্য এনজাইমস রিলিজ দ্য প্রোডাক্ট। তারপর এনজাইম কি করছে? প্রোডাক্টগুলোকে রিলিজ করে দিচ্ছে of the reaction and the free enzymes is ready to bind another molecule. এরপর এনজাইমটা ফ্রি হয়ে গেল, এখন আবার গিয়ে নতুনভাবে অন্য সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে। ফ্যাক্টর এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, এনজাইমের অ্যাক্টিভিটিকে কারা কারা এফেক্ট করে? The activity of enzymes can be affected by changing in the condition which can alter the tertiary structure of the protein. তাহলে এনজাইমের যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেটা এফেক্টেড হচ্ছে যখন এনজাইমের যে টার্সিয়ারি স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইনক্লুডস টেম্পারেচার হতে পারে, পিএইচ হতে পারে, চেঞ্জেস দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হতে পারে, বাইন্ডিং অফ স্পেসিফিক কেমিক্যাল দ্যাট রেগুলেটস অ্যাক্টিভিটি, এবং যে সমস্ত কেমিক্যালগুলো তার সঙ্গে বাইন্ড হয়, এনজাইমের সঙ্গে বাইন্ড হয়, তারা সবাই কী করতে পারে? এফেক্ট করতে পারে। যেমন টেম্পারেচার অফ পিএইচ অ্যান্ড পিএইচ। এনজাইম জেনারেলি ফাংশন ইন এ ন্যারো রেঞ্জ অফ টেম্পারেচার, মানে খুব কম টেম্পারেচারের মধ্যে কাজ করে। অ্যান্ড পিএইচ, ইচ এনজাইম শো ইটস হাইয়েস্ট অ্যাক্টিভিটি অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড পিএইচ কল অপটিমাম টেম্পারেচার অ্যান্ড পিএইচ। হিয়ার একটা পিএইচ এবং টেম্পারেচার, তাহলে এখানে মোটামুটি 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচার সবচেয়ে ভালো কাজ করে, আর পিএইচ যখন 7 থাকে তখন ভালো কাজ করে। এবার এর চেয়ে কম বা বেশি হলে তখন টেম্পারেচার চেঞ্জ হবে, মানে হয়। লো টেম্পারেচার প্রিজার্ভ the enzymes in temporarily inactive state, বা high temperature destroy enzyme active because protein destroyed by heat. তাহলে যখন আমরা টেম্পারেচারটা কমাচ্ছি, ডিক্রিজ করছি, আর যখন ইনক্রিজ করছি আমি, দুটো ক্ষেত্রে কিন্তু এর মানে হবে। যখন কমাচ্ছি তখন এনজাইম অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, যখন বাড়িয়ে দিচ্ছি তখন কি হচ্ছে? এক নির্দিষ্ট লেভেলের পরে টেম্পারেচারটা কি হচ্ছে? যে অ্যামাইনো অ্যাসিডের যে পেপটাইড বন্ডগুলো সেটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে বলে ডিন্যাচার হয়ে যাচ্ছে। এটা বলছে, এটা এই গ্রাফের কি? এটা হচ্ছে কেএম মান হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন when half of the substrate convert into product, তাহলে কেএম হচ্ছে একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হয়। কোন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে? যখন তোমার কি হচ্ছে সাবস্ট্রেটের অর্ধেকটা যখন তোমার কি হচ্ছে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তখন কেএম বলা হয়। এবং হাফ মানে এটা হাফ অফ দ্য ভিম্যাক্স স্পিড, আর ভিম্যাক্স মানে ম্যাক্সিমাম ভেলোসিটি। এখানে কি তৈরি হচ্ছে? এনজাইম এবং সাবস্ট্রেট পরস্পর তৈরি হচ্ছে। এখানে এনজাইম সাবস্ট্রেট কি হয়ে যাচ্ছে? ওরা মানে ইকুয়াল হয়ে যাচ্ছে, স্যাচুরেট হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। এরপর চলে আসে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। বলতে কি? একটা এনজাইম সাবস্ট্রেট যখন রিয়াকশন প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন তার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা কি এফেক্ট করে? দেখো, হোয়াইল দ্য ইনক্রিজ, কারণ সাবস্ট্রেট বলতে কি হচ্ছে? সাবস্ট্রেট মানে মনে রাখবে, সাবস্ট্রেট মানে এখানে আমাদের প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট বলে, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট তিনটাকে বোঝাচ্ছে। তো প্রত্যেকটা সাবস্ট্রেটকে ভাঙার জন্য নির্দিষ্ট এনজাইম থাকে। যেমন লাইপেজ শুধু লিপিডকেই ভাঙবে, প্রোটিনের শুধু প্রোটিনকেই ভাঙবে, কার্বক্সিপেপটাইডের শুধুমাত্র
কার্বোহাইড্রেট মানে অ্যামাইলেজ তোমাদের কার্বোহাইড্রেটকে সে লিপিডকে বা প্রোটিনকে ভাঙতে যাবে না, ওই জন্য সাবস্ট্রেট স্পেসিফিক। With the increase in the substrate concentration, the velocity of the enzymatic reaction rise at first. তো একটা পাত্রে ধরনের এনজাইম আছে, এবার সেই এনজাইম মধ্যে সাবস্ট্রেট যখন দিচ্ছ তখন কি হচ্ছে, তার ভেলোসিটি বেগ ক্রমশ বাড়তে লাগছে, কিন্তু বাড়তে বাড়তে একটা সময় এসে তোমার ভেলোসিটিটা আর বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ ধরে নাও যদি আমি একটা পাত্রের মধ্যে 10টা এনজাইম নিই, 10টা এনজাইম আছে, এবার এখানে আমি সাবস্ট্রেট অ্যাড করছি, করে দেখা 10টা সাবস্ট্রেট যখন আমি অ্যাড করে দেবো তখন 10টা এনজাইমের সঙ্গে 10টা সাবস্ট্রেট যুক্ত হয়ে কী হয়েছে, স্যাচুরেশন হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। বলে আর তুমি সাবস্ট্রেট যদি এখানে অ্যাড করো, আর যদি সাবস্ট্রেট অ্যাড করো তখন কিন্তু বিক্রিয়ার কোনো পরিবর্তন হবে না। এবার যদি আবার এনজাইম অ্যাড করো, আবার এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট অ্যাড করো, তখন সেখানে বিক্রিয়ার পরিবর্তন হবে, আদারওয়াইজ পরিবর্তন হবে না। দ্য রিয়াকশন আলটিমেটলি রিচেস দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, আলটিমেটলি কি হচ্ছে, ম্যাক্সিমাম ভেলোসিটি দিকে পৌঁছে, ভেলোসিটি হোয়ার অল দ্য এনজাইমস is bound to substrate, enzyme is saturated with substrate, clear, which is not exceeded by any further rise in concentration। তারপর কি তুমি সাবস্ট্রেটে অ্যাড করতে থাকো না কেন, কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, কারণ 10টা এনজাইম 10 সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, স্যাচুরেশন হয়ে গেছে। This is because enzyme molecules are fewer than the substrate molecules, and after saturation of these molecules there are no free enzyme molecules to bind with the additional substrate। তাহলে তুমি যখন সাবস্ট্রেট যুক্ত করছো যেখানে কোনো ফ্রি এনজাইম নাই, কোনো ফ্রি এনজাইম নাই যে সে নতুন সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে। The activity of an enzyme is also sensitive to the presence of specific chemicals that bind to the enzyme। তাহলে এই দেখো সাবস্ট্রেট যুক্ত হচ্ছে, এবার হচ্ছে সাবস্ট্রেট আরেকটা সমস্যা দাঁড়াচ্ছে কি, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সঙ্গে অন্য কেমিক্যাল কম্পাউন্ড যেগুলোকে আমরা ইনহিবিটার বলি। ইনহিবিটার এবং সাবস্ট্রেট দেখো ইনহিবিটার এবং সাবস্ট্রেট দেখতে মোটামুটি একই রকমের হয়, ওই জন্য যখন সাবস্ট্রেটের সঙ্গে অন্য কোনো ইনহিবিটার যুক্ত হয় থাকে, তো যদি ইনহিবিটার এনজাইমের সক্রিয় অংশে যুক্ত হয়ে যায় তাহলে সাবস্ট্রেট সেখানে যুক্ত হতে পারে না, বলে কি হচ্ছে, এনজাইম নিষ্ক্রিয় হয়ে যাবে। When the binding of the chemicals shuts off enzyme activity, that is called inhibition and it is called inhibitor। তাহলে যদি এই সমস্ত তাহলে ইনহিবিটর কারা, ইনহিবিটর সাবস্ট্রেটের অনুরূপ কোনো একটা জিনিস যেটা সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন করে এনজাইমের সঙ্গে ঢুকে যায়, তারপরে কি হচ্ছে, তখন সেখানে সাবস্ট্রেট যুক্ত হবে না, বলে প্রোডাক্ট তৈরি হবে না। When inhibitor close, যখন ইনহিবিটর closely resemble the substrate in its molecular structure or inhibits the activity of enzyme known as competitive unit। তাহলে কম্পিটিটিভ ইউনিট মানে কি, ধরুন তুমি সাবস্ট্রেটও দিলে ইনহিবিটরও দিলে একটা পাত্রের মধ্যে, এবার দেখা গেল যে ইনহিবিটর এবং সাবস্ট্রেটের আকৃতি মোটামুটি একই আছে, তাহলে ইনহিবিটরগুলো সক্রিয় অংশে যুক্ত হয়ে যাবে এবং সাবস্ট্রেটকে যুক্ত হয়ে দিবে না, বলে সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন করার জন্য একে কম্পিটিটিভ ইনহিবিটর বলা হয়। ডিউ টু ক্লোজ স্ট্রাকচার সিমিলারিটি উইথ দ্য সাবস্ট্রেট, the inhibitor competes with the substrate for the substrate binding site of the enzyme। তাহলে এটা যেহেতু সাবস্ট্রেটটা যেহেতু কি হচ্ছে, ইনহিবিটর যেহেতু সাবস্ট্রেটের মতোই দেখতে, তাই সাবস্ট্রেটের সঙ্গে কম্পিটিশন করে তাকে আর সক্রিয় অংশে যুক্ত হতে দিবে না, যুক্ত দিবে না। Consequently, the substrate cannot bind, as a result the enzyme action decline, inhibition of substrate। তাহলে কি হচ্ছে, তাহলে যুক্ত হবে যখন দিবে না মানে কি, এটা যুক্ত দিচ্ছে মানে কি হচ্ছে এখানে, যে তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি কি হবে, ডিক্লাইন হয়ে যাবে, কমে যাবে। যেমন এক্সাম্পল, ইনহিবিশন অফ সাকসিনেট ডিহাইড্রোজেনেজ বাই ম্যালোনেট হুইচ ক্লোজ রিজেম্বল টু সাবস্ট্রেট সাকসিনেট ইন নেক্সট। তাহলে কি হচ্ছে, যে ধরুন ডিহাইড্রোজেনেজ এনজাইমের সঙ্গে সাকসিনেট যুক্ত হচ্ছে, বলে সাকসিনেটটা কনভার্ট হবে কি ফিউমারেটে। তো এবার হচ্ছে কি, এই যে সাকসিনেট, সেই সাকসিনেটের সঙ্গে রিজেম্বলেন্স হচ্ছে কি ম্যালোনেট এবং সাকসিনেট দেখতে একই রকম হয়, তাই সাকসিনেটকে যুক্ত হতে না দিয়ে ম্যালোনেটকে যুক্ত হতে না দিয়ে সাকসিনেট নিয়ে যুক্ত হয়ে যাবে বলে কম্পিটিটিভ ইনহিবিশন দেখায়। তারপর চলে এসে এবার ক্লাসিফিকেশন অফ নোমেনক্লেচার। দ্য থাউজেন্ডস অফ এনজাইমস হ্যাভ বিন ডিসকভার্ড, হাজার ধরনের এনজাইম আবিষ্কার করা হয়েছে এবং পৃথক করা হয়েছে এবং তাদের গবেষণা করা হয়েছে। Most of these enzymes have been classified into different groups based on type of reactions they catalyze। তাহলে বেশিরভাগ এনজাইমগুলোকে ভাগ করা হয়েছে যে তারা কি রকমের
এনজাইম গ্রুপকে মানে তার কিরকম সাধারণ রিয়াকশনকে ক্যাটালাইজ করে তার উপর ভিত্তি করে। এনজাইম ক্যান বি ডিভাইড ইন 6 ক্লাসেস ইচ উইথ 4 to 13 সাব ক্লাস অ্যান্ড অ্যাকর্ডিং টু 4 ডিজিট নাম্বার। তারপর তাহলে প্রত্যেক এনজাইমকে আমরা কি করেছি 6টা ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগকে আবার 4 থেকে 13টা সাব ক্লাসে ভাগ করা হয়েছে। তো প্রথমে 1 নম্বর এনজাইম হচ্ছে অক্সিডো রিডাকটেজ। তো বুঝতে পারছো নাম দেখে অক্সিডেশন রিডাকশন হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ট্রান্সফার হাইড্রোজেন অক্সিজেন বা ইলেকট্রন ফ্রম ওয়ান সাবস্ট্রেট টু অ্যানাদার। তাহলে অক্সিডো রিডাকটেজ বা ডিহাইড্রোজেনেজের মানে হচ্ছে এখানে হাইড্রোজেন অক্সিজেন বা ইলেকট্রন একটা মলিকিউল থেকে অন্য মলিকিউল ট্রান্সফার হবে। যেমন এক্সাম্পল দেখো, এখানে এস রিডিউসড অবস্থায় ছিল কিন্তু এস ড্যাশ কি অক্সিডাইজ অবস্থা ছিল। তো এদের কি দেখা গেলো যে এস অক্সিডাইজ এস রিডিউসড হলে, মানে এখানে রিয়াকশন এরকমভাবে দেখা চাইছে ধরনের এ এইচ ছিল প্লাস বি, তাহলে এখানে কি এটা রিডিউস কন্ডিশনে ছিল, রিডিউস তাহলে এখানে কি এইচ বি রিডিউস এ প্লাস বি এইচ, যেমন এক্সাম্পল ডিহাইড্রোজেনেজ এবং অক্সিডেজ। 2 নম্বর পয়েন্ট EC2 বা ট্রান্সফারেজ বুঝতে পারছো কোনো একটা ফাংশনাল গ্রুপকে একটা মলিকিউল থেকে অন্য ট্রান্সফার করবে। যেমন এস জি রয়েছে, এস ড্যাশ রয়েছে, তাহলে এস কবে এস ড্যাশ হয়ে যাবে আর জি, তাহলে এই দুটোর মধ্যে কি হলো ট্রান্সফার হয়ে গেল, এটাকে ট্রান্সফারেজ বলা হয়ে থাকে। এক্সাম্পল ট্রান্স অ্যামিনেজ কাইনেজ। এবার দেখো EC3 যেটা হচ্ছে হাইড্রো মানে জল, লেজ মানে ভেঙে দেওয়া, অর্থাৎ কি জলের উপস্থিতি যখন কোনো বন্ধনী ভেঙে যায় তখন হাইড্রোলেজ বলে। যেমন এক্সাম্পল দেখো এখানে ফর্মেশন অফ 2 প্রোডাক্ট ফ্রম সাবস্ট্রেট বা হাইড্রোলাইসিস, যেমন AB প্লাস H2O, এখানে কি ছিল তাহলে AB আর H2 ভেঙে H প্লাস OH মানুষ হয়েছে, তাহলে AB OH হয়ে গেল BH হয়ে গেল, যেমন লাইপেজ অ্যামাইলেজ। তারপর লাইএজ মানে হচ্ছে কি এনজাইমস দ্যাট ক্যাটালাইজ রিমুভাল অফ এ গ্রুপ ফ্রম সাবস্ট্রেট বাই মেকানিজম আদার দ্যান হাইড্রোলাইসিস। একটা হচ্ছে হাইড্রোলাইসিস হলো যেখানে একটা গ্রুপকে ট্রান্সফার করা হলো, সেমনি ওটা বাদ দিয়ে এটাকে অন্যান্য গ্রুপের ক্ষেত্রে লাইএজ কাজ করবে। যেমন এক্সাম্পল দেখেন এখানে নন হাইড্রোলাইট, লাইএজকে মনে রাখতে হবে নন হাইড্রোলাইটিক অ্যাডিশন আর রিমুভাল অফ গ্রুপস, কোন একটা জিনিসের সঙ্গে কোন একটা জিনিসকে যুক্ত করবে বা সেখান থেকে বের করে নেবে, সেটা হচ্ছে লাইএজ। যেমন যেমন আর COCOH, এখান থেকে ভাগ করি RCOH প্লাস হচ্ছে CO2, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডকে বের করে নিয়েছে, এটা হচ্ছে কি তোমার রিমুভাল করলো, লাইএজ বলছে। যেমন ডিকার্বক্সিলেজ, এখান থেকে কার্বন ডাইঅক্সাইডকে বের করে নেওয়া হয়, এটা কার্বনে বেরিয়ে গেছে। তারপর হচ্ছে কি 5 নম্বর হচ্ছে আইসোমারেজ মানে কি বলছে ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আলফা সুগার ছিল সেটা কিটা সুগার হয়ে গেল বলেছি। যেমন গ্লুকোজ ফ্রুক্টোজের ক্ষেত্রে গ্লুকোজ 6H12O6 আর ফ্রুক্টোজ তোমার 6H12O6, বাট এদের গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ ফর্ম আর ফ্রুক্টোজ সিক্টোজ ফর্ম। তো ইনডিউসড অল এনজাইমস ক্যাটালাইজিং ইন্টারকনভার্সন অফ অপটিক্যাল জিওমেট্রিক আর প্লাজমা। যেমন এক্সাম্পল হচ্ছে ইন্ট্রামলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, যেমন ABC ছিল, ABC অ্যারেঞ্জ করে BCA করলো, ABC তিনটে জিনিস সেম থাকলো, যেমন হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো। এরও C6H12O6 রয়েছে, এরও ফর্মুলা দেখো C6H12O6, শুধু কি হলো এটা অ্যালডোজ ছিল, এটা কিটোজ হয়ে গেল। এরপর লাইগেজ মানে যুক্ত করা, জয়েন টুগেদার 2 molecules by synthesis of new COCH-CN bond, এক্সাম্পল X প্লাস Y প্লাস ATP, এর সঙ্গে যুক্ত হচ্ছে XY প্লাস ATP তৈরি করছে, কারণ X এবং Y এর মধ্যে যে বন্ড ফর্মেশন তার জন্য ফসফেট গ্রুপ দরকার, সেরকম থেকে এসছে ATP থেকে এসছে, এনার্জি থেকে এসছে। তো এই 6টা ভাগে ভাগ করা হলো। এছাড়া এনজাইমকে অ্যাকর্ডিং টু IUBMB ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এর মতে এনজাইমকে এনজাইম নাম্বারকে EC দ্বারা রিপ্রেজেন্ট করা হয় বেসড অন দ্য কেমিক্যাল রিয়াকশন ক্যাটালাইজ। যেমন এক্সাম্পল কি EC1 এনজাইম কমপ্লেক্স 1 অক্সিডাক্টেজ, EC2 ট্রান্সফারেজ, EC3 হাইড্রোলেজ, EC4 লাইগেজ, EC5 আইসোমারেজ, EC6 লাইগেজ। এগুলো লেখা হয় কিভাবে, এই যে এখানে দেখো EC 2.7.1.1, এর মানে কি EC2 মানে ট্রান্সফারেজ, EC2 এর মধ্যে আবার
অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে যেমন EC2 7 মানে কি হচ্ছে দেখো এখানে ট্রান্সফার অফ ফসফরাস কন্টেনিং গ্রুপ। তাহলে এখানে অনেকগুলো ফাংশনাল গ্রুপ ট্রান্সফার করার এনজাইম রয়েছে, তার মধ্যে 7 বলতে শুধু ফসফেট ট্রান্সফার করছে, 1 বলতে শুধুমাত্র অ্যালকোহল গ্রুপ ইজ ফসফো অ্যাকসেপ্টর, আর 1 নম্বর হচ্ছে স্পেসিফিক এটিপি বা ডিহেক্সোজ 6 ফসফেট। তাহলে 1 মানে এখানে বলে যে 2.1 এটা হচ্ছে সেলিনো ট্রান্সফারেজ হেক্সোকাইনেজ এনজাইম। তাহলে এগুলো হচ্ছে কি EC2 হচ্ছে এটা হচ্ছে IUPAC দ্বারা নির্ধারিত নাম। EC এনজাইম কমপ্লেক্স, 2 মানে ট্রান্সফারেজ, 7 মানে ওর সাব টাইপগুলো আলোচনা করা হচ্ছে এখানে, কোন ফাংশনাল গ্রুপ ট্রান্সফার করছে, কোথায় ট্রান্সফার করছে, কার সাথে ট্রান্সফার করছে এগুলো। এবার there are several methods for naming enzymes. Most enzymes are named by adding suffix ase, liase, peptidase, etc. Okay, ase. যেমন এনজাইম পিছনে যে ase দেখো এখানে ট্রান্সফারেজ, অক্সিডাক্টেজ, এই যে AAC সবার ক্ষেত্রে কি AAC রয়েছে, AAC, ligase, AAC. Okay. Many enzymes are named on the basis of the catalytic reaction. যেমন অক্সিডেজ মানে অক্সিডেশন রিঅ্যাকশনের উপর নাম করা হয়, কিন্তু তবুও দেখো এজ আছে এখানে পিছনে। In the modern method of nomenclature, enzymes are named by suffix ase after the enzyme of the substrate on which they act and type. তাহলে কি হচ্ছে এখানে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, তাহলে এজ তো আছেই কিন্তু কার উপরে কাজ করছে, সাকসিনেটের উপরে কাজ করছে, ওই জন্য নাম হলো সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। In the some case, traditional name of the enzyme have been retained and are in practice, যেমন পেপসিন, ট্রিপসিন, ক্যামোট্রিপসিন, এগুলো সব এনজাইম নর্মাল নাম থেকে গেছে এখন। এবার হচ্ছে কোফ্যাক্টর। কো মানে কি সহযোগী, ফ্যাক্টর মানে উপাদান। তাহলে এনজাইমের কোফ্যাক্টর কি দেখেন, প্রথমে এনজাইমের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অনলি প্রোটিন পার্ট, একটা হচ্ছে নন প্রোটিন পার্ট, নন প্রোটিন পার্ট। এবার এই প্রোটিন পার্ট যেটা সেটা হচ্ছে অ্যাপো এনজাইম বলছি, আর নন প্রোটিন পার্টটা হচ্ছে কোফ্যাক্টর, নন প্রোটিন। এই নন প্রোটিন পার্টটা দুটো হয়, একটা প্রোস্টেটিক গ্রুপ হয়, একটা কোএনজাইম হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন হয়। তো প্রোস্টেটিক গ্রুপ কারা, ইউজুয়ালি স্মল ইনঅর্গানিক মলিকুলস বা অ্যাটম, ইউজুয়ালি হাইলি বন্ড, তাহলে টাইটলি বন্ড। তাহলে প্রোস্টেটিক গ্রুপটাকে টাইটলি বন্ড থাকে এনজাইমের সঙ্গে, যেমন ভিটামিন বা FAD, NAD। তারপর হচ্ছে কি 2 নম্বর হচ্ছে কোএনজাইম, কোএনজাইমগুলো লুজলি বাউন্ড থাকে, যেমন NAD থাকছে। দেখুন তারপর কি ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, এসব জিনিসগুলো। The enzymes are composed of one or several polypeptide chains, একটা বা তার বেশি চেইন ধারণ করতে পারে। However, there are a number of cases in which non-protein constituent called cofactor are bound to the enzymes to make the enzyme catalytically active. তাহলে এনজাইমের সঙ্গে যখন কি থাকছে, একটা কি যুক্ত থাকছে, যখন তোমার কোনো একটা নন প্রোটিন পার্ট যুক্ত থাকছে তখন কি হচ্ছে, সেটা catalytically active হচ্ছে। In this instance, the protein portion of the enzyme is called apoenzyme. তাহলে apoenzyme কোনটা হলো, যেটা প্রোটিন পার্ট, এনজাইম প্রোটিন পার্টটা। আর 3 kinds of cofactor may be in, একটা প্রোস্টেটিক গ্রুপ হতে পারে, কোএনজাইম হতে পারে, মেটাল আয়ন হতে পারে। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস কি NAD হলো একটা মেটাল আয়ন, এগুলো মেটাল আয়ন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, এগুলো প্রোস্টেটিক গ্রুপস। আর তাহলে প্রোস্টেটিক গ্রুপটা কি দেখে নাও, আর অর্গানিক কম্পাউন্ডস, অর্গানিক মানে ভিটামিনস, যেগুলো আমাদের জীবদের তৈরি হয়, and distinguished from other cofactor in that they tightly bound to the apoenzyme. তার প্রোস্টেটিক গ্রুপটা কি হচ্ছে, তোমার আমাদের অ্যাপোএনজাইমের সঙ্গে টাইটলি বাউন্ড হচ্ছে। ফর এক্সাম্পল, ইন peroxidase and catalase which catalyze the breakdown of hydrogen peroxide, water and oxygen, then heme is the prosthetic group. এখানে হচ্ছে পারক্সিডেজ এবং ক্যাটালেজ দুটো এনজাইম রয়েছে। এই দুটো এনজাইম কি করে, আমাদের হাইড্রোজেন পারক্সাইডকে H2 এবং O2 তে কনভার্ট করে আর কনভার্ট করে। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রোস্টেটিক গ্রুপ হিসেবে কাজ করছে হিম। তারপর হচ্ছে কোএনজাইম আর অলসো অর্গানিক কম্পাউন্ড, বাট দেয়ার অ্যাসোসিয়েশন উইথ অ্যাপয়েন্ট ইজ অনলি ট্রান্সিয়েন্ট এন্ড ইউজুয়ালি অকারিং ডিউরিং দ্য কোর্স অফ ক্যাটালাইসিস। তাহলে এরা হচ্ছে টাইটলি বাউন্ড থাকলো, অ্যাপয়েন্টমেন্ট টাইটলি, এটা লুজলি বাউন্ড থাকলো। কোএনজাইমস আর কোফ্যাক্টর, কোএনজাইমগুলো কোফ্যাক্টর কাজ করছে। নাম্বার অফ ডিফারেন্ট এনজাইম,
দি এসেনশিয়াল কেমিক্যাল কম্পাউন্ডস অফ মেনি কোএনজাইমস অ্যান্ড ভিটা। তাহলে এখানে কি এক্সাম্পল হয়ে গেল? এগুলো হচ্ছে ভিটামিনস হয়ে গেল। এক্সাম্পল, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড NAD অ্যান্ড NADP কন্টেইন বোথ ভিটামিন নিয়াসিন। তাহলে NAD NADP বোথ কি হচ্ছে? ভিটামিনকে। অর্থাৎ নিকোটিনামাইড NAD ডিহাইড্রোজেনেজ যে এনজাইমগুলো ডিহাইড্রোজিনেজ হয় সেগুলো কি করে? সেগুলো তোমার ডিহাইড্রোজেনেজ করে নিয়াসিন ব্যবহার করে। এ নাম্বার অফ এনজাইমস রিকোয়ার মেটাল আয়ন্স। কিছু ক্ষেত্রে কি হচ্ছে? মেটাল আয়ন থাকছে। দের অ্যাক্টিভিটি which forms coordination bonds with side chain at the active site and at the same time from one or more coordination bonds with that substrate. যেমন zinc is a cofactor of proteolytic enzyme carboxypeptidase. তাহলে কার্বক্সিপেপটাইডেজ অ্যাক্টিভেট হওয়ার জন্য কি লাগবে? জিঙ্ক লাগবে। ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ইজ লস্ট when the cofactor is removed. তাহলে একটা অ্যাপো এনজাইম মিশবে যেটা প্রোটিন পার্ট এনজাইমের, ওর সঙ্গে যখন নন প্রোটিন পার্ট কি কোফ্যাক্টর হতে পারে। কোফ্যাক্টরগুলো কি কি? ফসফেটিক গ্রুপ হতে পারে, থেটিক গ্রুপ হতে পারে, কো এনজাইম হতে পারে, মেটাল আয়ন হতে পারে। মেটাল আয়ন মনে হয় কি যে তখন একটা হলো এনজাইম তৈরি করবে। এই হলো এনজাইমটা হচ্ছে সক্রিয় পার্ট, এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। হয়ে গেল। তো ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি লস যখন কোফ্যাক্টর বা ফসফেটিক গ্রুপটা কি হচ্ছে? রিমুভ হয়ে যাবে যখন, তখন সেখানে কি হবে? সেটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে অফ দ্য এনজাইম which testify that they play a crucial role in catalytic activity of the enzyme. আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ হলো। এনজাইম থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং কোনো ভিডিও যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ।